Assalamu alaikum and hello everyone. Welcome to 10 Minute Schools, another class of the English First Paper program. আমাদের যে ইংলিশ ফর টুডে রয়েছে, বেসিক্যালি আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের যে পাঠ্য বই রয়েছে সেখানকার বিভিন্ন লেসন্স, বিভিন্ন ইউনিটের আলোচনা নিয়ে হচ্ছে আমরা এই প্লেলিস্টটা সাজিয়েছি। আমি তোমাদের ইনস্ট্রাক্টর হাসানুর সেজান। আসুন কথা না বাড়িয়ে আজকের আলোচনাতে ঢুকে যাই। আমরা আজকে প্লেজার এন্ড পারপাস এই ইউনিটটা নিয়ে হচ্ছে কথা বলবো এবং এই ইউনিটের আন্ডারে একটা লেসন রয়েছে সায়েন্স অফ ডি। এই সায়েন্স অফ ডি কবিতাটাই হচ্ছে আজকের আমাদের পড়ার বিষয়বস্তু। সো ফার্স্টে আমাদের যে টাস্কটা দিয়েছিল এ নাম্বারে সেটা হচ্ছে লিসেন টু দ্য পোয়েম। আমাদেরকে কবিতাটা আগে একটু পড়তে হবে। অলরাইট, আসো শুরু করি। ও ম্যারি, go and call the cattle home, and call the cattle home, and call the cattle home across the sands of D. The western wind was wild and dank with foam, and all alone went she. So মেরি নামের একজনকে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে যাকে বলা হয়েছিল go and call the cattle home। তাদের যে গবাদি পশু বা গরু ছাগল রয়েছিল তাদেরকে ডেকে আনতে বলা হয়েছিল এবং এটা কিন্তু তাকে জাস্ট একবার না, কবি কিন্তু অনেকবারই কথাটা উল্লেখ করেছেন যে কল দ্য ক্যাটল হোম, কল দ্য ক্যাটল হোম। কেন বলেছেন? যাতে আমরা এই জিনিসটাতে একটু বেশি জোর দিই যে সে কেন গিয়েছিল, সে তার ক্যাটল বা গরু ছাগলদেরকে ডাকতে গিয়েছিল ক্রস দ্য স্যান্ডস অফ ডি। এখানে স্যান্ডস অফ ডি বলতে বুঝিয়েছে ডি একটা অঞ্চল রয়েছে আমার ইংল্যান্ডের যে শায়ারে, সেই ডি এরিয়াতে যে আমার সাগর পার রয়েছে সেটাকেই হচ্ছে বলেছে স্যান্ডস অফ ডি। তাহলে সেই সাগর পাড়ে কিন্তু মেরি তার ক্যাটেলদেরকে খুঁজতে বের হয়। এখন এই ব্যাপারটা কেন তাৎপর্যপূর্ণ? কেননা the western wind was wild and dank with foam and all alone went she। সেই সময়ের আবহাওয়া কিন্তু আসলে অনেক খারাপ ছিল। পশ্চিম থেকে আসা বাতাসটা কিন্তু ওয়াইল্ড বা উন্মত্ত ছিল এবং আশেপাশের আবহাওয়া কিন্তু খুব স্যাঁতসেঁতে বা ড্যাঙ্ক ছিল। উইথ ফোম, এখানে ফোম বলতে কিন্তু ওই যে যখন সাগরের পানি অনেক উঁচু উঁচুতে উঠে যায়, ঢেউ হিসেবে নেমে আসে, তখন কিন্তু এক ধরনের ফ্যানার মতো সৃষ্টি হয়, সেইটাই হচ্ছে এখানে উল্লেখ করেছে ড্যাঙ্ক উইথ ফোম। সো সাগরে হচ্ছে আমার এত উঁচু উঁচু ঢেউয়ের কারণে কিন্তু আর্দ্রতা বেড়ে গিয়েছিল, যে কারণে আমার আবহাওয়া কিন্তু স্যাঁতসেঁতে বা ড্যাঙ্ক হয়ে গিয়েছিল। এরকম প্রতিকূল আবহাওয়ায় কিন্তু অল অ্যালং ওয়েন্ট শি, সে একাই কিন্তু বের হয়েছিল। The western tide crept up along the sand and over the sand and round the sand as far as I could see. The rolling mist came down and hid the land and never home came she. তারপর দেখি কি হয়েছিল। The western tide crept up along the sand। এই যে আমার পশ্চিম থেকে বাতাসটা আসে, বাতাসের কারণে আমার যে ঢেউটা সৃষ্টি হচ্ছিল সেই ঢেউ কিন্তু আমার সাগর পাড়ে যেই বালু ছিল সেই বালুর উপরে কিন্তু অনেকটা ক্রেপ্ট আপ বা হামাগুড়ি দিয়ে যেন উপরে উঠে যাচ্ছিল, বা খুব আস্তে আস্তে হোক বা যেভাবেই হোক সেটা কিন্তু আমার বালুর উপর দিয়ে উঠে যাচ্ছিল। অ্যান্ড ওভার দ্য স্যান্ড, এখানে কিন্তু ওভার বা বলতে কিন্তু ওভার বুঝিয়েছে, মানে ওপর দিয়ে। হ্যাঁ, বালুর উপর দিয়ে উঠে যাচ্ছে, বালুর রাউন্ড বা গোল গোল হয়ে সেটা স্যান্ডের উপরে আমরা বালুর উপরে উঠে যাচ্ছে as far as I could see, যতদূর চোখ যাচ্ছে। The rolling mist came down and hit the land। রোলিং মিস্ট বলতে বুঝিয়েছে একদম ঘূর্ণিঝড়ের মতো যে কুয়াশাগুলো থাকে সেই রকম মনে হচ্ছিল, কবির কাছে মনে হয়েছিল কুয়াশাটা এত বেশি পড়েছে এবং কেমন যেন গোল গোল ঘুরছে বলে মনে হচ্ছে। কবির কাছে এরকম মনে হয়েছিল যে আশেপাশে এত কুয়াশা পড়েছিল যে আর কিছু দেখা যাচ্ছিল না। হিট দ্য ল্যান্ড, এবং এর মধ্যে সে কিন্তু আর ফিরে আসে না। and never home came she। তো কবির ভাষায় সেকেন্ড প্যারাতে কি বলেছিল, এই যে মেরি একা বের হয়েছিল, আবহাওয়াটা আসলে কি এরকম ছিল, আশেপাশের যে ঢেউ আসছিল সেই ঢেউগুলো হচ্ছে সাগর পাড়ে অনেক উপর দিয়ে উঠে আসছিল, অনেকটা ঘূর্ণিঝড়ের মতো গোল গোল ঘুরে আসছিল এবং যতদূর চোখ যায় অবস্থা কিন্তু এরকম প্রতিকূলই ছিল। এর মধ্যে হচ্ছে ঘন কুয়াশা নেমে আসে এবং আশেপাশে সবকিছু দেখা কষ্ট করে দেন। হিট দ্য ল্যান্ড, আশেপাশে যে ল্যান্ড ছিল সেটা অলমোস্ট যেন লুকিয়ে ফেলে। এর মধ্যেই আসলে তারা দেখতে পারে যে সে পরবর্তীতে আর বাসায় ফিরে আসে। এরপর oh, is it weed or fish or floating hair, a trees of golden hair, a drowned maiden's hair above the nets at sea? Was never salmon yet that shone so fair among the stakes of deep। পরদিন দেখা যাচ্ছে above the nets at sea তে কি খুঁজে পাওয়া গেল? দেখা যাচ্ছে is it weed or fish or floating hair। এটা কি তারা যেন বুঝতে পারছে না। এটা কি আমার উইড কিংবা আগাছা
বা মাছ নাকি কোনো ভেসে আসা ভাসমান কোনো চুল? এ তো দেখা যাচ্ছে অনেক চুল, ট্রিজ অফ গোল্ডেন হেয়ার, সোনালী চুলের একটা গাছ যেন। তারপর তারা লক্ষ্য করলো ড্রাউন্ড মেইডেন্স হেয়ার, এটা আসলে মাছ না, এটা কিন্তু ফ্লোটিং হেয়ার না, এটা কোনো আগাছা না, এটা আসলে হচ্ছে একজন ডুবে যাওয়া কুমারী মেয়ের চুল above the nets at sea. সো যে বোটম্যান বা মাঝিরা পরদিন হচ্ছে তাদের জালে, তারা যখন সাগরে জাল ফেলে তখন হচ্ছে তারা ড্রাউন্ড মেইডেন্স হেয়ার এই জিনিসটা আবিষ্কার করে। সেই ডি এরিয়াতে আশেপাশে কখনোই এত সুন্দরভাবে কোনো কিছু শাইন বা শোন কিংবা জলজল করতে দেখা যায়নি। সেটা যদিও স্যামন মাছ ছিল না, কিন্তু না থাকার পরেও তার যে চুলটাই কিন্তু আসলে আশেপাশে অনেক বেশি শাইন করছিল বা উজ্জ্বল হয়েছিল, এই জিনিসটা কিন্তু আমার এখানে বুঝিয়েছে। They rowed her in across the rolling foam, the cruel crawling foam, the cruel hungry foam, to her grave beside the sea. But still the boatman hear her call the cattle home across the sands of deep. So তার লাশটা যখন বোটম্যান বা মাছের আবিষ্কার করে, সেটা হচ্ছে তারা ওই রোলিং ফোম বা আমার যে ফ্যানা ক্রিয়েট হয়েছিল ঢেউয়ের কারণে, তার মধ্যে দিয়ে কিন্তু নৌকা বেয়ে এসে তার লাশটা নিয়ে আসে। The cruel crawling foam, the cruel hungry foam, এখানে কিন্তু আমার প্রকাশ পেয়েছে হচ্ছে আশেপাশের যে আমাদের আবহাওয়া রয়েছে, আমাদের যে প্রকৃতি রয়েছে, সেই প্রকৃতিও যে আসলে কঠোর হতে পারে, প্রকৃতিও যে নিষ্ঠুর হতে পারে, সেই জিনিসটা কিন্তু আমরা এই দুই লাইন থেকে বুঝতে পারি। ক্রুয়েল ক্রলিং ফোম, নিষ্ঠুর সেই ফেনা বা নিষ্ঠুর সেই ঢেউ, ক্রুয়েল হাংরি ফোম, সেই নিষ্ঠুর ক্ষুধার্ত ঢেউ বা ফোম, এই জিনিসটাই বলেছেন। কোথায় নিয়ে আসে মাঝিরা তাকে? মাঝিরা কিন্তু তাকে তার কবরে নিয়ে আসে। সেই কবরটা কিন্তু আদতে বিসাইড দ্য সি বা সেই সাগর পাড়েই কিন্তু আলটিমেটলি দেওয়া হয়। কিন্তু এটা এখনো অনেক বোটম্যান বা মাঝি হচ্ছে বলে থাকে, তারা যখনই হচ্ছে সাগরে মাছ ধরতে যায় বা সাগরে যায়, তারা কিন্তু এখনো hear her call the cattle home, তারা শুনে সেই ম্যারি এখনো তার গরু ছাগলদেরকে ডাকছে across the sands of deep, সেই ডি এরিয়ার সাগর পাড়ে আজ পর্যন্ত মাঝিরা শুনে থাকে যে ম্যারি তার ক্যাটেলদেরকে ডাকছে। সো দিস ইজ আ পোয়েম বাই চার্লস কিংসলি। খুব সুন্দর একটা কবিতা, যেখান থেকে আসলে আমরা দেখতে পেলাম ম্যারি নামের একজন নিষ্ঠুর প্রকৃতির শিকার কিভাবে হয়েছে। অলরাইট, কবিতাটা পড়ার পরে হচ্ছে আমরা এখন কিছু জিনিস প্র্যাকটিস করি। অলরাইট, সো কোশ্চেন অ্যান্সার সেশনটা একটু শুরু করি। ফার্স্ট কোয়েশ্চেন আমাদেরকে যেটা দিয়েছে টাস্ক নাম্বার বি তে, সেটা হচ্ছে হোয়াট ওয়াজ দ্য ওয়েদার লাইক when Mary went to bring the cattle home? যখন ম্যারি তার ক্যাটেল বা গবাদি পশুদেরকে ডাকতে গেল, তখন আসলে ওয়েদার বা আবহাওয়াটা কেমন ছিল? অ্যান্সার হচ্ছে when Mary went to bring the cattle home, the weather was very adverse. ম্যারি যখন তার ক্যাটেলদেরকে ডাকতে বের হলো বাসা থেকে, তখন আবহাওয়া কিন্তু বেশ প্রতিকূল বা অ্যাডভার্স ছিল। The western wind was blowing wildly, বেশ উন্মত্তভাবে কিন্তু পশ্চিমা বাতাসটা বইছিল। The weather was damp due to the rising humidity of the sea and cold due to the upcoming storm. আবহাওয়াটা কিরকম ছিল? স্যাঁতসেঁতে বা ড্যাম্প ছিল because of the rising humidity at the sea. সাগরের আর্দ্রতা বেড়ে যাওয়ার কারণে আবহাওয়া কিন্তু বেশ স্যাঁতসেঁতে হয়ে গিয়েছিল এবং একটা ঝড় আসছিল দেখে কিন্তু একই সাথে আবহাওয়া ঠান্ডা হয়ে গিয়েছিল। সো এরকম অবস্থা ছিল তখন ওয়েদার বা আবহাওয়ার, যখন ম্যারি তার ক্যাটেলদেরকে ডাকতে বাইরে গেল। সেকেন্ড কোয়েশ্চেন, look at some words, phrases and sentences that have been repeated several times. Explain why the poet has done that. এই কবিতাটাতে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু দেখা গিয়েছে কবি হচ্ছে কিছু কিছু শব্দ বা বাক্যাংশ অথবা বাক্য কিন্তু বারবার রিপিট করেছেন। আমাদেরকে জানতে চেয়েছে কেন, ব্যাখ্যা করো কেন কবি এই কাজটা করেছেন। অ্যান্সার হচ্ছে the poet has repeated several words, phrases and sentences in the poem to emphasize on those things. কবি কাজটা কেন করেছেন, কেন উনি বিভিন্ন শব্দ বা শব্দাংশ বা বাক্য বা বাক্যাংশ বারবার ব্যবহার করেছেন, সেটা তিনি দিয়েছেন টু পুট এমফ্যাসিস বা সেই জিনিসগুলোতে জোর দেওয়ার জন্য। The repetition is bound to put a reader's attention to those details which are crucial to make understand the situation. এই যে বারবার রিপিট করা হচ্ছে, এই জিনিসটা একজন পাঠকের হৃদয়ে অবশ্যই বা একজন পাঠকের যে অ্যাটেনশন বা মনোযোগ রয়েছে, সেটাকে অবশ্যই যে ডিটেইল বা যেই বিশ্লেষণধর্মী ইনফরমেশন গুলো রয়েছে সেই দিকে নিয়ে যাবে, কেননা ওই সকল ডিটেইলস আর ক্রুশাল টু মেক আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন। সে পরিস্থিতির অবস্থাটা আসলে কিরকম ছিল এইটা বোঝানোর জন্য কিন্তু আমার ওই সব ডিটেইলে পাঠকের যে মনোযোগটা সেটা নিয়ে যাওয়াটা অনেক দরকার।
এই কারণে কবি হচ্ছে বিভিন্ন শব্দ, বিভিন্ন ফ্রেজেস বা বিভিন্ন বাক্যাংশ হচ্ছে বারবার ব্যবহার করেছেন। ওকে, সো দ্যাট ওয়াজ সেকেন্ড কোয়েশ্চেন। থার্ড কোয়েশ্চেন দেখা যাচ্ছে, হাউ হ্যাজ দ্য পোয়েট ডিসক্রাইবড দ্য সি? কবি সাগরকে কিভাবে ডিসক্রাইব করেছেন বা কিভাবে ব্যাখ্যা করেছেন? অ্যান্সার হচ্ছে, দ্য পোয়েট হ্যাজ ডিসক্রাইবড দ্য সি ইন আ রাদার পেরিলিয়াস ওয়ে। বেশ বিপজ্জনক ভাবেই বা বিপজ্জনক ওয়েতেই কিন্তু কবি সেই সাগরকে বা সিকে প্রকাশ করেছেন। According to him, তার মতে, at that time the western tide was so high and powerful that they were coming over the shore. তার মতে সেই সময় পশ্চিমা বাতাসের কারণে বা পশ্চিমা যেই ঢেউ ছিল সেটা এত উঁচু বা হাই এবং এত শক্তিশালী ছিল যে সেটা হচ্ছে সাগর তীরেও কিন্তু আসলে উঠে যাচ্ছিল, সাগর তীরেও কিন্তু ভেসে যাচ্ছিল। The tides were coming over and round like when cyclone usually hits seashore. সেই ঘূর্ণিঝড়ের সময় যেভাবে হচ্ছে ঢেউ অনেক উঁচু হয়ে যায়, ঘূর্ণিঝড়ের মতো ঘুরে ঘুরে আসে, ঠিক সেইভাবেই যেন ওই সময় ঢেউগুলো দেখা যাচ্ছিল। কবি হচ্ছে এভাবেই সি বা সাগরকে তিনি ডিসক্রাইব করেছেন বা ব্যাখ্যা করেছেন। নেক্সট কোয়েশ্চেন, ন্যারেট দ্য স্টোরি অফ ম্যারি ইন ইওর ওন ওয়ার্ডস। নিজের ভাষায় ম্যারির ঘটনাটা হচ্ছে তুমি এখন এখানে এক্সপ্লেন করো বা ন্যারেট করবে, জাস্ট বলো। আমি কি লিখেছি, দ্য ওয়েদার ওয়াজ রিয়েলি আনফেভারেবল দ্যাট ডে। ওই দিনের আবহাওয়া বেশ প্রতিকূল ছিল। Seeing the worsening weather, Mary went out all alone to call the cattle home. So এই যে আমার আবহাওয়া বাজে হয়ে যাচ্ছে এটা দেখে ম্যারি হচ্ছে একাই তার গবাদি পশু বা গরু ছাগলদেরকে ডাকতে বাসা থেকে বের হয়। The weather was really cold and damp. আবহাওয়া বেশ ঠান্ডা এবং স্যাঁতসেঁতে ছিল। Tides were coming high and round and were flooding the shore. ঢেউগুলো অনেক উঁচু হয়ে আসছিল, অনেক গোল গোল যেন ঘূর্ণিঝড়ের মতো আসছিল এবং সেগুলো কিন্তু সাগর পাড়কে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল। Soon it became dark outside, but Mary never came back home. খুব জলদি বাইরে কিন্তু অন্ধকার হয়ে যায়, কিন্তু দেখা যায় ম্যারি আসলে আর বাসায় ফেরত আসে না। The next day, some boatmen found her dead body in the sea caught in their fishing net. পরদিন কিছু মাঝি হচ্ছে তাদের ফিশিং নেট বা মাছ ধরার যে জাল সেখানে হচ্ছে সেই ম্যারির লাশ বা ডেড বডি খুঁজে পায়। It took some time for them to recognize her. তাদের কিছু সময় লাগে ম্যারিকে রেকগনাইজ বা খুঁজে বের করার জন্য, বা তাদেরকে সেটা ম্যারি এই জিনিসটা আইডেন্টিফাই করার জন্য। The cruel sea had taken her life in that bad weather. সেই নিষ্ঠুর সাগর, নিষ্ঠুর সি হচ্ছে ওই ব্যাড ওয়েদারে, ওই খারাপ আবহাওয়ায়, প্রতিকূল আবহাওয়ায় তার জীবনটা কেড়ে নেয়। The boatmen claim that they can still hear the sound of Mary calling her cattle when they are in the sea. কিছু কিছু মাঝি বা মাঝিরা এখনো হচ্ছে তারা বিশ্বাস করে থাকে, তারা বলে থাকে যখন হচ্ছে তারা সাগরে থাকে তখন তারা প্রায়ই হচ্ছে ম্যারির গলার আওয়াজ শুনতে পায়, যে ম্যারি তার ক্যাটেল বা গরু ছাগলদেরকে কিন্তু ডাকছে। তো এখানে কিন্তু একটা কুসংস্কারের মতো জিনিস দেখতে পাচ্ছি, যেখানে মাঝিরা বলছে যে এখনো তারা মৃত ম্যারির গলার আওয়াজ শুনতে পারে। যে কাজটা করতে গিয়ে ম্যারি আলটিমেটলি মারা গিয়েছিল সেটাই যেন তার তার অতৃপ্ত আত্মা এখনো করে যাচ্ছে। এই কারণেই কেন যেন বোটম্যানরা বলে থাকে যে তারা এখনো শুনে থাকে যে ম্যারি হচ্ছে তার ক্যাটেল বা গরু ছাগলদেরকে এখনো কিন্তু ডাকছে। ওকে, সো এইটা ছিল হচ্ছে ম্যারির পুরো স্টোরিটা আমার নিজের ভাষায়, মানে কবিতাটা যা অ্যাকচুয়ালি বলেছে সেটাই হচ্ছে আমি নিজের ভাষায় এখানে এক্সপ্লেন করলাম। নেক্সট কোয়েশ্চেন, suppose you are walking on the shore with a couple of your friends while Mary was drowning. Describe what you would have done. ধরো তুমি এবং তোমার কিছু বন্ধু হচ্ছে সাগর পাড় দিয়ে হেঁটে যাচ্ছ, তখন দেখলে যে ম্যারি হচ্ছে ডুবে যাচ্ছে, ম্যারি একদম ডুবে যাচ্ছে এরকম অবস্থা। ডিসক্রাইব হোয়াট ইউ উড হ্যাভ ডান। ডিসক্রাইব করো, ব্যাখ্যা করো যে সেই সকল পজিশনে, সেই পজিশনটাতে তুমি আসলে কি করতে। অ্যান্সার হচ্ছে, if I along with some of my friends see someone drowning, then we would definitely go forward and help the person. আমি এবং আমার কিছু বন্ধু বান্ধব যদি দেখা যায় কাউকে দেখছি যে সে ডুবে যাচ্ছে, তাহলে কিন্তু অফকোর্স আমরা ডেফিনেটলি সামনে এগিয়ে যাব এবং সেই মানুষটাকে সাহায্যের চেষ্টা করব। I will call upon those who can swim along with me to rescue the person from drowning. যারা যারা সাঁতার পারে তাদেরকে হচ্ছে আমি আহ্বান করব যে তারা যেন আসে এবং আমাকে সাহায্য করে ওই মানুষটাকে ডুবে যাওয়ার কাছ থেকে। Those who can't swim, I'll send them to the nearest locality to seek help for the person in distress. কিন্তু অনেকে থাকতে পারে যারা সাঁতার পারে না, তাদেরকে হচ্ছে আমি পাঠাবো খুব কাছাকাছি যে সকল লোকালিটি কিংবা আমার আশেপাশে মানুষ থাকছে এরকম কোনো বসতি হচ্ছে খুঁজে বের করার জন্য, যেন সেখান থেকে সাহায্য নিয়ে এসে ওই বিপদে পড়া মানুষটিকে আমরা সাহায্য করতে পারি।
এইভাবে আমি এবং যদি কখনো দেখি আমি আমার আবার বন্ধুরা যদি কখনো হাঁটতে হাঁটতে দেখি কেউ ডুবে যাচ্ছে, তখন কিন্তু আমরা এইভাবে সাহায্য করার চেষ্টা করব। ওকে, so that was it for today's class guys, thank you very much. আমরা হচ্ছে আজকের ক্লাসে দ্য সায়েন্স অফ ডিপ বাই চার্লস কিংসলি এই কবিতাটা পড়লাম। এই কবিতাটাতে আমরা দেখলাম নেচার বা আমাদের যে প্রকৃতি সে সবসময় যে আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিবে, কখনোই সে নিষ্ঠুর হবে না, ব্যাপারটা কিন্তু সেরকম না। হ্যাঁ, আমাদের দিকে সবসময় কিন্তু সে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, কিন্তু তার মানে কিন্তু এই না যে প্রকৃতিও কখনো নিষ্ঠুর হতে পারে না। আমরা সেরকমই নিষ্ঠুর প্রকৃতি কিরকম হতে পারে সেই রিলেটেড একটা কবিতাটা হচ্ছে আমরা পড়লাম। এরপরে হচ্ছে আমরা আমাদের ক্লাসে সেই কবিতার আলোকে হচ্ছে বেশ কিছু প্রশ্নের অ্যান্সার বা কোয়েশ্চেন অ্যান্সার আমরা প্র্যাকটিস করলাম, এবং আশা করি আমরা প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যান্সারই করতে পেরেছি এবং বুঝতে পেরেছি কেন কোন ডিমেনশনে আমার অ্যান্সারটা হবে। যদি তেমনটা হয়ে থাকে, that will be all for today's guys, thank you very much. চলো তোমাদের সাথে নেক্সট কোন ক্লাসে আবার দেখা হবে। স্কিল আর পড়ালেখার জন্য যা কিছু প্রয়োজন একটি অ্যাপেই পাওয়া যাবে সকল সলিউশন। 10 মিনিটস নিয়ে যে কোনো জিজ্ঞাসায় কল করুন 16910।